বিচে পড়বার জন্য সুইমিং পুলে সময় কাটানোর জন্য 2 সেট ওয়ান পিস সুইম কস্টিউম কেনা হলো। কবিতা এই ট্রিপে আমার জন্য হাত খুলে খরচ করলো। আমিও নিজের সেভিংস থেকে কিছুটা কন্ট্রিবিউট করলাম। কবিতা ওখানে গিয়ে 7 দিন কাটানোর জন্য একটা 4 স্টার বিচ রিসোর্ট বুক করলো। আমি কোনোদিন অত দামি বড় হোটেলে রাত্রি বাস করিনি, কাজেই আমার ভারী অস্বস্তি হচ্ছিল। কবিতাকে সেটা বলতেও এক কথায় আমার মনের যাবতীয় প্রশ্ন উড়িয়ে দিল। কবিতা বলল, আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। আমার বন্ধু হিসেবে তুই এটা ডিজার্ভ করিস। দেখতে দেখতে আমাদের মালদ্বীপ যাওয়ার দিন চলে আসলো। কবিতা রাতের ফ্লাইটের টিকিট করিয়েছিল। নির্দিষ্ট সময়ে এয়ারপোর্টে পৌঁছে বোর্ডিং পাস বের করার পর আমি জানতে পারলাম যে আমরা শুধু দুজনে একসাথে ট্রাভেল করছি না, আমাদের সাথে আরো দুজন বড় পয়সাওয়ালা 40+ বয়সী ব্যবসায়ী মালদ্বীপ যাচ্ছেন। আর শুধু একসাথে যাচ্ছে সেটাই যথেষ্ট না, ওরা দুজনেই আমাদের সঙ্গে 7 দিন 6 রাত একই রিসোর্টে থাকবেন। ওরা কবিতার ব্যবসা সূত্রে দীর্ঘদিনের পরিচিত। একজন তো কবিতার বয়ফ্রেন্ড, যার সঙ্গে এই ট্রিপের পর ওরা অফিসিয়াল লিভিং করবার কথা ভাবছে। কবিতা আর ওর পার্টনার মিস্টার সিং এর মধ্যে মিল প্রচুর। দুজনেই খোলাখুলি একে অপরকে ছাড়াও একাধিক পুরুষ অথবা নারীর সঙ্গে সম্পর্কতে লিপ্ত। আর অন্যজন হলেন মিস্টার সিং এর বিশেষ অন্তরঙ্গ বন্ধু মিস্টার ঘোষ। উনি প্রবাসে থাকেন, তবে ভালোই বাংলা জানেন। খুব সম্প্রতি দেশে ফিরেছেন, সদ্য ডিভোর্সি। মন ফ্রেশ করতে এই মালদ্বীপ ভ্রমণে যেতে রাজি হয়েছেন। এই মিস্টার ঘোষের সঙ্গে আমার ফ্লাইটে পাশাপাশি সিট পড়ল। ফ্লাইটে উঠবার ঠিক আগে কবিতাকে আমি একা পেয়ে জিজ্ঞাসা করলাম, এনারা আমাদের সঙ্গে যাবে, তুই আগে বলিসনি কেন? কবিতা উত্তর দিল, ওহো কাম অন, আগে বললে তুই আসতেই রাজি হতিস না। তোকে তো আমি খুব ভালো করেই চিনি। এরা খুব বড় মনের মানুষ, আমি এদের সঙ্গে করেছি। এরা ভালোই খেলে বিছানায়, বুঝলি তো? এরা থাকলে দারুণ এনজয় হবে, খুব মস্তি হবে, আর গোটা ট্রিপটা এরা স্পন্সর করবে, আমাকে কথা দিয়েছে। এছাড়া এদেরকে খুশি করতে পারলে তুইও আমার মতন ওদের ইনার সার্কেলে চলে আসবি। আমি বললাম, ছি ছি, এসব কি বলছিস? যাকে চিনি না জানি না তাদের সাথে আমি পারবো না। কবিতা বলল, ন্যাকামো করিস না, দীপ অকিলদের দিয়ে তোকে প্র্যাকটিস করিয়ে নিয়েছি, তুই সবই পারবি। লেটস এনজয়। ভয় পাচ্ছিস কেন বলতো? ওদেরকে চিনিস না, চেনা পরিচিত হতে বেশি সময় লাগবে না। ওরা খুব ফ্রেন্ডলি, আমাদের সঙ্গে একটু কোঅপারেট কর, দেখবি ভালোই মস্তি হবে। আমার মনে ঝড় উঠল। ভালো মন্দের দ্বন্দ্বতে শেষ পর্যন্ত মন্দিরই জয় হলো। আমি ওদের ছেড়ে এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসতে পারলাম না। নির্দিষ্ট সময়ে প্যাসেঞ্জারদের নাম ঘোষণা হতেই কবিতা আমার হাত ধরে ফ্লাইটের ভিতরে নিয়ে গেল। আমাকে আমার বোর্ডিং পাস ধরিয়ে দিয়ে চেয়ার আপ করে মিস্টার ঘোষের পাশে বসিয়ে দিল। আমি যখন ফ্লাইটের ভেতর এসে নিজের সিটে বসলাম, আমি লক্ষ্য করলাম যে মিস্টার ঘোষ আমার দিকে মুগ্ধ চোখে তাকিয়ে আছে। মালদ্বীপে পৌঁছে আমি আর নিজের থেকে কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারলাম না। আগে থেকে কবিতা আর মিস্টার সিং এর মধ্যে সবকিছু ঠিক হয়েছিল। ওই 4 স্টার বিচ রিসোর্টে পৌঁছে কবিতা আর মিস্টার সিং একটা সুইটে থাকবে, আর আমি আর মিস্টার ঘোষ থাকবো অন্য আরেকটা সুইটে। এই প্ল্যানের অন্যথা হলো না। মিস্টার ঘোষ হাত ধরে আমাকে গাইড করে নিজের সুইটের দিকে নিয়ে গেল। যেতে যেতে আমি অসহায় দৃষ্টিতে একবার কবিতার দিকে তাকালাম। কবিতা ততক্ষণে মিস্টার সিং এর কোমর জড়িয়ে নিজের সুইটের দিকে এগিয়ে যাচ্ছিল। সে যেতে যেতে আমাকে এক চোখ মেরে মিস্টার ঘোষের সঙ্গে মন খুলে এনজয় করতে ইশারা করলো। আমাদের দুটি সুইটই পাশাপাশি ছিল, যার মাঝখানে আমাদের 4 জনের জন্য একটা প্রাইভেট পুলও ছিল, যেখানে থেকে আবার সমুদ্রের সুন্দর ভিউ দেখা যায়। আমি প্রথমেই মিস্টার ঘোষের সামনে সহজ হতে পারছিলাম না। আমি রুমে এসেই চেঞ্জ করলাম, মডার্ন ড্রেস না বের করে একটা দামি পাতলা সিল্কের শাড়ি পরে বের হলাম। মিস্টার ঘোষ ড্রেস চেঞ্জ করে একটা শর্টস পরে জানলা দিয়ে সমুদ্র দেখতে দেখতে সিগারেট ধরিয়ে খাচ্ছিল। আমি রেডি হয়ে সামনে যেতে উনি সিগারেট ফেলে দিয়ে আমার দিকে এগিয়ে আসলো। ভালো করে আগা পাস্তল আমাকে মেপে নিয়ে সরাসরি স্পর্শ করতে এলো। আমি এহেন আচরণের জন্য তখনই মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। মিস্টার ঘোষ আমাকে ধরতে এলে আমি খানিকটা সরে যাই। এইভাবে বেশ কিছুক্ষণ চলার পর আমি আর নিজেকে মিস্টার ঘোষ থেকে দূরে সরিয়ে রাখতে পারলাম না। মিস্টার ঘোষ আমাকে পেছন দিক থেকে জাপটে জড়িয়ে ধরলো। আমি বললাম, প্লিজ এখন আমার সাথে এসব শুরু করবেন না, আমি এসবে অভ্যস্ত নই, খুব আনকমফোর্টেবল ফিল করছি। মিস্টার ঘোষ আমার কোনো অনুরোধ রাখলো না, বরং আমাকে বলল, তোমাকে দেখে আমার কন্ট্রোল রাখা কঠিন, আমাকে এই রিকোয়েস্ট করো না। 1 মাস হলো আমি ক্ষুধার্ত, আমাকে শান্ত হতে দাও, চলো বিছানায়। এই বলে মিস্টার ঘোষ আমাকে টান দিলেন। মিস্টার ঘোষ অত্যাচারে আমার পক্ষে দাঁড়িয়ে থাকা মুশকিল হলো। আমি আস্তে আস্তে বিছানায় বসে পড়লাম, আর বিছানায় বসতেই মিস্টার ঘোষ আমাকে ঠেলে দিল। মিস্টার ঘোষ আমাকে বলল, আমি কিন্তু হেলমেট পরে খেলা পছন্দ করি না,
তোমাকেও এটার অভ্যাস করতে হবে। তার জন্য তোমাকে অবশ্য আমি অন্য দিক দিয়ে পুষিয়ে দেব। ঘোষের কথা শুনে আমি একটু ঘাবড়ে গেলাম, কিন্তু তারপরেও বাধা দিতে পারলাম না। 2 মিনিটের মধ্যে মিস্টার ঘোষের খেলতে আরম্ভ করলো। আমাদের খেলার ফলে সারা বিছানাটা কেঁপে উঠছিল। এত অল্প সময়ের মধ্যেই আমার মতো সাধারণ মধ্যবিত্ত গৃহবধূর জীবন যে এতটা বদলে যাবে, এটা আমি কল্পনাতেও ভাবতে পারিনি। মিস্টার ঘোষ ইচ্ছে মতন খেলতে শুরু করলেন। আমি ক্লান্ত হয়ে পড়লেও তিনি কিছুতেই ছাড়তে চাইছিলেন না। আমি বারবার রিকোয়েস্ট করার পর বাধ্য হয়ে মিস্টার ঘোষ আমাকে একটা সময় পর ছাড়লেন। অত্যাচারের ফলে আমার শরীরটা লাল হয়ে গেছে। অবশ্য আমারও ভালো লাগছিল। রুমের বাইরে ব্যালকনিতে বসে দারুণ কন্টিনেন্টাল ডিশ দিয়ে লাঞ্চ সারলাম। এই সময় আমার হৃদস্পন্দন বাড়িয়ে আমার ছেলের ফোন এলো। আমি সেই কল রিসিভ করে বাড়ি ছেড়ে কেন বেড়াতে এসেছি, কোথায় বেড়াতে এসেছি, কার কার সঙ্গে এসেছি, আগাগোড়া মিথ্যা বলতে বাধ্য হলাম। আমার অন্তর থেকে খুব খারাপ লাগছিল নিজের একমাত্র ছেলেকে ফোনে ওইভাবে বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলতে। কিন্তু আমি সত্যিটা ছেলেকে কিছুতেই জানাতে পারলাম না। ছেলে আমার কথা বিশ্বাস করে নিয়েছিল। ছেলের সঙ্গে কথা বলার পর ফোনটা রেখে আমি আবারও ফুর্তিতে মনোনিবেশ করতে বাধ্য হলাম। মিস্টার ঘোষ হার্ড ড্রিঙ্কের অর্ডার দিয়েছিলেন। অর্ডার দেওয়ার 5 মিনিটের মধ্যে একজন অয়েল ড্রেসড রিসোর্টের কর্মী এসে 1 বোতল রেড ওয়াইন আর তার সঙ্গে 2টা বাহারি কাচের গ্লাস দিয়ে গেল। মিস্টার ঘোষ তারপর নিজের হাতে ড্রিঙ্ক বানিয়ে আমার দিকে একটা পানীয় গ্লাস ভর্তি সার্ভ করলেন। মাথা নেড়ে বললাম, আমি এসব খুব একটা পছন্দ করি না, আপনি নিন। মিস্টার ঘোষ রিপ্লাই করলো, সেটা কি করে সম্ভব? আপনি কোম্পানি না দিলে আমি একা একা কি করে খাই বলুন তো? অল্প করেই বানিয়েছি, খেয়ে নিন প্লিজ। আমি প্রসঙ্গ চেঞ্জ করার জন্য কবিতা আর মিস্টার সিং এর কথা তুললাম। মিস্টার ঘোষ আমাকে বললেন, মিস্টার সিং বহুত বড় খিলাড়ি আছে, কবিতার মতো লেডিকে পেয়েও এত সহজেও সন্তুষ্ট হবে না। আপনি নতুন তাই হয়তো আপনার অভ্যেস নেই। অল্প সময়ের মধ্যে ক্লান্ত হয়ে পড়লেন। আপনি নতুন বলে আমিও জোর খাটালাম না, কিন্তু কবিতার এইসব ট্রিপের অনেক এক্সপিরিয়েন্স আছে, সে অনেকক্ষণ ধরে করতে পারে। আস্তে আস্তে আপনিও এরকম বনে যাবেন, আপনার ফ্রেন্ডের মতনই। এই বলে উচ্চস্বরে হাসলেন।